বিশ্ব রাজনীতিতে কোন দেশ সফল হয় আর কেনই বা হয়। আজকের এই বিশ্লেষণে আমরা ক্ষমতার সেই জটিল খেলাটাকেই সহজ করে বোঝার চেষ্টা করব, যা আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক সম্পর্ককে প্রায়শই একটা বিশাল দাবার ছকের মতো ভাবা হয়, যেখানে চালগুলো খুব ভেবেচিন্তে দিতে হয় আর স্টেকসও থাকে অনেক বেশি। তো প্রশ্নটা হলো, এই যে এত জটিল একটা খেলা, এই বিশ্বমঞ্চে একটা দেশকে সফল হতে হলে ঠিক কি লাগে? তাদের সাফল্যের মূলমন্ত্রটা আসলে কি? এর উত্তরটা কিন্তু আসলে খুবই সহজ, মাত্র একটা শব্দে বলা যায়, আর সেটা হলো পাওয়ার বা শক্তি। বিশ্ব রাজনীতিতে সাফল্য মানেই হলো এই শক্তিকে বোঝা, তৈরি করা এবং সেটাকে কাজে লাগানোর ক্ষমতা। আচ্ছা, শক্তি তো বললাম, কিন্তু এই শক্তিটা আসে কোত্থেকে? চলুন প্রথমে একটা দেশের ভেতরে তাকাই আর দেখি কোন জিনিসগুলো একটা রাষ্ট্রকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যে কোনো শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি কিন্তু এই চারটে ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকে। প্রথমটা হলো দেশের প্রাকৃতিক আর মানব সম্পদকে ঠিকঠাক কাজে লাগানোর ক্ষমতা। দ্বিতীয়টা হলো দেশের ভেতরে আইনকানুন আর নিয়ম শৃঙ্খলা বজায় রাখার শক্তি। তৃতীয়ত দেশের মানুষকে পরিষেবা দেওয়ার সামর্থ্য। আর সবশেষে জাতীয়তাবাদ আর একতার প্রতীক তৈরি করে সবাইকে এক সুতোয় বাঁধার ক্ষমতা। এই চারটে মিলেই তৈরি হয় একটা দেশের আসল শক্তি। বেশ, একটা দেশের ভেতরের শক্তির কথা তো বোঝা গেল, কিন্তু বিশ্বমঞ্চে এই শক্তিগুলো কিভাবে সাজানো থাকে, এর বিন্যাসটা কেমন? বিভিন্ন দেশের মধ্যে এই যে ক্ষমতার বণ্টন, এটাই একটা বৈশ্বিক কাঠামো বা আর্কিটেকচার তৈরি করে। আর রাষ্ট্রবিজ্ঞানীরা এই জিনিসটাকেই বলেন পোল্যারিটি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, গত এক শতাব্দীতে ক্ষমতার বিন্যাসটা কিভাবে বদলেছে। একটা সময় ছিল যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন এই দুই শক্তির যোগ ছিল। তারপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীটা কিছুদিনের জন্য এক কেন্দ্রিক হয়ে যায়, যেখানে আমেরিকার প্রভাবই ছিল সবচেয়ে বেশি। আর এখন আমরা একটা বহুকেন্দ্রিক বিশ্বের দিকে এগোচ্ছি, যেখানে শক্তিটা বেশ কয়েকটা দেশের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে একটা দেশের হাতে যখন শক্তি চলে আসে, তখন তারা সেটা ব্যবহার করার জন্য কি কি পথ বেছে নিতে পারে? তাদের টুল বক্সে ঠিক কি কি থাকে? দেশগুলোর কাছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করার জন্য আলাদা আলাদা ধরনের পাওয়ার বা শক্তি থাকে। চলুন সেগুলো একটু দেখে নিই। প্রথমেই আসি হার্ড পাওয়ারের কথায়। এটা হলো সবচেয়ে সোজা সাপটা পদ্ধতি, মানে পেশি শক্তি দেখিয়ে জোর করে নিজের ইচ্ছা পূরণ করানো। যেমন ধরুন, সরাসরি সামরিক হামলা চালানো, যুদ্ধ করা কিংবা কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া, এগুলো সবই হলো হার্ড পাওয়ারের একেবারে ক্লাসিক উদাহরণ। এর ঠিক উল্টোটা হলো সফট পাওয়ার। এখানে জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, বরং আকর্ষণ দিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো হয়। মানে নিজের সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ বা নীতির মাধ্যমে অন্যদের প্রভাবিত করা। এই পার্থক্যটা দেখুন কি দারুণভাবে এখানে দেখানো হয়েছে। হার্ড পাওয়ার যেখানে কাজ করে ভয় বা লোভ দেখিয়ে, সফট পাওয়ার সেখানে কাজ করে আকর্ষণ আর অনুপ্রেরণা দিয়ে। একটা হলো লাঠির জোর, আরেকটা হলো চুম্বকের টান। কিন্তু আসল কথা হলো, সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু হার্ড বা সফট পাওয়ারের মধ্যে কোনো একটাকে বেছে নেওয়া নয়, বরং দুটোকে এমনভাবে মেশানো যাতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আর একেই বলা হয় স্মার্ট পাওয়ার। এর একটা দারুণ উদাহরণ হলো ইরানের ব্যাপারে আমেরিকার নীতি। একদিকে তারা আলোচনার পথ খোলা রাখে, যেটা সফট পাওয়ার, আবার অন্যদিকে নিষেধাজ্ঞার ভয়ও দেখিয়ে রাখে, যা কিনা হার্ড পাওয়ার। এই দুটো মিলিয়েই তৈরি হয় স্মার্ট পাওয়ারের কৌশল। তার মানে বিশ্ব রাজনীতিকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে এই শক্তি বা পাওয়ারের খেলাটা বোঝা খুব জরুরি। শক্তি কিভাবে তৈরি হয়, এর কাঠামোটা কেমন, আর দেশগুলো এটাকে কিভাবে ব্যবহার করে, এই সব কিছু। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে, যেখানে জোট ভাঙছে, গড়ছে, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, ভবিষ্যতের দুনিয়াকে কোন শক্তিটা নিয়ন্ত্রণ করবে? কঠোর হাতুড়ি, আকর্ষণের চুম্বক, নাকি দুটোর মিশেলে তৈরি একটা সুইস আর্মি নাইফ?